আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা থাম্বনেলে দেখতেই পেয়েছো যে ফিনান্স ও ব্যাংকিং প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীল, যেমন প্রথম অধ্যায় থেকে 4টি অধ্যায় থেকে ক খ শুধু তৈরি করে হচ্ছি তোমাদের জন্য। যারা কিনা সামনে অর্ধবার্ষিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও, তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবা, তোমাদেরই লাভ হবে। এবং যারা স্কিপ করে টেনে টেনে দেখবা তাদেরই ক্ষতি হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে রেখে দিও, পরবর্তীতে ভিডিও ছাড়লে তোমাদের কাছে চলে আসবে। তো বেল আইকন টিকমার্ক দিয়ে দেখো এবং লাইক করো, কমেন্ট করে জানিও যে কি ধরনের ভিডিও চাচ্ছ এবং কোন অধ্যায় নিয়ে ভিডিও চাচ্ছ। শুরু করছি। দেখো অধ্যায় 1-এ দেখো অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। এখানে দেখো ক নম্বরে শুধু খ নম্বরটা আমি জ্ঞানমূলক যেটা আছে এটা পড়বো, আর বাকি সব ব্যাখ্যা তোমরা পড়ে নিও। তো এখানে দেখতে পাচ্ছ সম্পদ সর্বোচ্চকরণ কি। সম্পদ সর্বোচ্চকরণ হলো আর্থিক ব্যবস্থাপন এমন একটি উদ্দেশ্য যেখানে একটি প্রতিষ্ঠানের শেয়ার বর্তমান বাজার মূল্য বৃদ্ধি করার উপর গুরুত্ব দেওয়া হয়। এখানে দেখো খ নম্বরে তরল্য ও মুনাফা নীতির মধ্যে সমন্বয় সাধন করা জরুরি কেন, ব্যাখ্যা করো। তো এখানে দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা উত্তরটা আছে। এখানে দেখো শুধু মূল কথাটা আছে এবং ব্যাখ্যা আছে, তোমরা বাকি সব মিলিয়ে খাতায় লিপিবদ্ধ করে রাখবা এবং পরবর্তীতে শেয়ার করে রাখবা, যাতে করে তোমরা পেয়ে যাও সহজে। এখানে দেখো তারল্য ও মুনাফা নীতির মধ্যে বিপরীত সম্পর্ক থাকায় প্রতিষ্ঠানের অস্তিত্ব রক্ষা ও সাফল্য অর্জনের জন্য এই দুই নীতি মধ্যে সমন্বয় পরিহার্য। এখানে দেখতে পাচ্ছ ব্যাখ্যা তোমরা পড়ে নিও। তো দেখতে পাচ্ছ 2 নম্বরে সরকারি অর্থায়নের মূল উৎস কি। এখানে দেখো সরকারি অর্থায়নের মূল উৎস হলো জনগণের ওপর আরোপিত কর, যেমন আয়কর, মূল্য সংযোজন কর অর্থাৎ ভ্যাট, আমদানি শুল্ক ইত্যাদি। এখানে দেখতে পাচ্ছ খ নম্বরে ব্যবসায় অর্থায়ন ও সরকারি অর্থায়নের উদ্দেশ্যের মধ্যে মৌলিক পার্থক্য কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের প্রশ্ন যদি আসতে পারে 100% শিওর। তো এখানে দেখো ব্যবসায় অর্থায়নের মূল উদ্দেশ্য মুনাফা ও সম্পদ সর্বোচ্চকরণ, যেখানে সরকারি অর্থায়নের মূল উদ্দেশ্য হলো জনকল্যাণ বা সমাজ কল্যাণ। এখানে দেখতে পাচ্ছ 3 নম্বরে আন্তর্জাতিক অর্থায়ন কি। ব্যাখ্যাটা তোমরা পড়ে নিও এবং দেখো 3 নম্বর কি আছে। আন্তর্জাতিক অর্থায়ন কি। আন্তর্জাতিক অর্থায়ন বলতে আমদানি ও রপ্তানি খাত এবং বিদেশি উৎস থেকে অর্থ সংগ্রহ ও বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রমকে বোঝায়। এখানে দেখতে পাচ্ছ খ নম্বরে দেখো বিশ্বায়নের যুগে আন্তর্জাতিক অর্থায়নের গুরুত্ব বাড়ছে কেন। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো বিশ্বায়নের যুগে বিভিন্ন দেশের পরস্পরের ওপর নির্ভরশীল হওয়ায় এবং বহুজাতিক ব্যবসা বৃদ্ধি পাওয়ার আন্তর্জাতিক অর্থায়নের গুরুত্ব বাড়ছে। এখানে দেখো বাকি সব ব্যাখ্যা আছে, তোমরা পড়ে নিও। এখানে দেখতে পাচ্ছ 4 নম্বরে অব্যবসায়ী প্রতিষ্ঠান কি। যে সকল প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্য পরিচালিত না হয়ে মূলত এখানে দেখো মানব কল্যাণ বা সেবামূলক কাজে নিয়োজিত থাকে তাদের অব্যবসায়ী প্রতিষ্ঠান বলে। এখানে যেমন আছে এতিমখানা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান। এখানে দেখতে পাচ্ছ খ নম্বরে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন প্রক্রিয়া ব্যবসায় প্রতিষ্ঠান থেকে ভিন্ন কেন। দেখতে পাচ্ছ উদ্দেশ্যগত ভিন্নতার কারণে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন প্রক্রিয়া ব্যবসায় প্রতিষ্ঠান থেকে ভিন্ন হয়। দেখো এইরকম করে বানানো হয়েছে প্রত্যেকটা উত্তর, যেন করে তোমাদের মস্তিষ্কে ঢুকে এবং তোমরা মুখস্থ করতে পারো, অর্থাৎ যেন পড়লেই মনে রাখতে পারো, এইভাবেই তৈরি করা হয়েছে। এখানে দেখো দ্বিতীয় অধ্যায় অর্থায়নের উৎস।
তাহলে দেখো লিজিং কি, এটা কিন্তু বারবার তোমাদের পরীক্ষায় আসে এবং প্রতিবারই আমি দেখেছি আসছে। তো এখানে দেখো লিজিং হলো একটি নির্দিষ্ট সময়ের জন্য কোনো সম্পত্তির মালিকের কাছ থেকে ভাড়ার বিনিময়ে ব্যবহারের অধিকার অর্জন করা। এটি অর্থায়নের একটি দীর্ঘমেয়াদী উৎস। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তো বুঝতেই পারছো যে কি বলেছি। আবার পড়ি, দেখো লিজিং কি, এটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট এবং মুখস্থ করে রাখবা। লিজিং হলো একটি নির্দিষ্ট সময়ের জন্য কোনো সম্পত্তির মালিকের কাছ থেকে ভাড়ার বিনিময়ে ব্যবহারের অধিকার অর্জন করা। এই অর্থায়নের একটি দীর্ঘমেয়াদী উৎস হচ্ছে লিজিং। দেখো খ নম্বরে দেখো স্বল্প শিক্ষিত উদ্যোক্তার জন্য ব্যবসায় ঋণ, অর্থাৎ দেখো এখানে কি লেখা আছে, ট্রেড ক্রেডিট একটি সুবিধাজনক উৎস কেন। এখানে দেখো কারণটা হচ্ছে কারণ ব্যবসায় ঋণ পেতে কোনো আনুষ্ঠানিক বা জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় না এবং কোনো জামানতের প্রয়োজন হয় না। এখানে দেখো 6 নম্বরে ঋণপত্র বা ডিবেঞ্চার কি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং খ নম্বরটাও অনেকটাই গুরুত্বপূর্ণ। দেখো এই তোমাদের এই দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, তো এই ক্ষেত্রেই বানানো হয়েছে যাতে করে তোমাদের পরীক্ষা আসে। এখানে দেখো ঋণপত্র বা ডিবেঞ্চার কি। ডিবেঞ্চার হলো একটি কোম্পানির দীর্ঘমেয়াদী ঋণের দলিল, যার বিপরীতে সাধারণত কোনো স্থায়ী সম্পত্তি জামানত হিসাবে রাখা হয় না এবং ঋণ গ্রহীতা নির্দিষ্ট হারে সুদ পেয়ে থাকে। এখানে দেখো খ নম্বরে একটি কোম্পানির জন্য ঋণ মূলধন ব্যবহারের দ্বৈত খরচের প্রভাব কি ব্যাখ্যা করো। এখানে দেখো ঋণ মূলধন ব্যবহার দ্বৈত খরচের প্রভাব হলো একদিকে সুদ আর প্রদান করে ব্যয় বৃদ্ধি এবং অন্যদিকে কর সুবিধা পেয়ে ব্যয় হ্রাস পাওয়া আর কি। দেখো এটা ভিডিওটি কি লং হবে, তোমরা ধৈর্য সহকারে দেখেও। এখানে দেখো জমাকৃত মুনাফা কি। এখানে দেখো, তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ 7 নম্বরে জমাকৃত মুনাফা কি। এখানে দেখতে পাচ্ছ কোম্পানির অর্জিত মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে লভ্যাংশ হিসেব বন্টন না করে ভবিষ্যতে বিনিয়োগের জন্য রেখে দেওয়া হয় তাকে জমাকৃত মুনাফা বলে। এখানে দেখতে পাচ্ছ খ নম্বরে নতুন কোম্পানির চেয়ে পুরাতন কোম্পানির জন্য জমাকৃত মুনাফার সুযোগ বেশি কেন। এখানে দেখতে পাচ্ছ কারণ এখানে আছে পুরান কোম্পানিগুলো বছরের পর বছর ধরে মুনাফা অর্জন করে তা জমাতে পারে, যা নতুন কোম্পানির পক্ষে অসম্ভব নয়। তা বাকি সব দেখা আছে, তোমরা পড়ে নিও। এখানে দেখতে পাচ্ছ কন্ট্রোলের কি 8 নম্বরে দেখো জামানতবিহীনভাবে গ্রামের দরিদ্র ও নিম্ন আয়ের মানুষকে আয়বোধক কর্মকাণ্ডে স্বল্প পরিমাণে যে ঋণ দেওয়া হয় তাকে ক্ষুদ্র ঋণ বলে। এখানে দেখো খ নম্বরে বাণিজ্যিক ব্যাংক কেন ক্ষুদ্র ও কুটির শিল্পে অর্থায়নের আগ্রহী হয় না। এখানে দেখতে পাচ্ছ পর্যাপ্ত জামানতের অভাব, ঋণের পরিমাণ কম এবং প্রশাসনিক খরচ বেশি হওয়ায় বাণিজ্যিক ব্যাংকগুলো ক্ষুদ্র ও কুটির শিল্প অর্থায়নের আগ্রহী হয় না। তো বাকি ব্যাখ্যা এখানে দেওয়া আছে, তোমরা পড়ে নিও। এখানে দেখতে পাচ্ছ তৃতীয় অধ্যায়ে শেয়ার বন্ড
ও ডিবেঞ্চার। এখানে দেখতে পাচ্ছ অগ্রাধিকার শেয়ারকে, এখানে আবার দেখো 9 নম্বরে ক নম্বরে দেখো অগ্রাধিকার শেয়ারকে সংকর জাতীয় সিকিউরিটি বলা হয় কেন? এখানে দেখতে পাচ্ছ কারণ এর মধ্যে সাধারণ শেয়ার ও বন্ড উভয়ে বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, তাই একে সংকর বা হাইব্রিড সিকিউরিটি বলা হয়। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে দেখতে পাচ্ছ খ নম্বরে কোম্পানির অবসানের সময় কাদের দাবি আগে পরিশোধ করা হয়, শেয়ার হোল্ডার নাকি বন্ড হোল্ডার, এবং কেন? দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোম্পানির অবসানের সময় দেখতে পাচ্ছ, আবার বলছি দেখো কোম্পানির অবসরের সময় হোল্ডারদের দাবি শেয়ার হোল্ডারদের আগে পরিশোধ করা হয়। শেয়ার হোল্ডার ব্যাখ্যাটা আমি করছি দেখো। বন্ড হোল্ডাররা কোম্পানির পাওনাদার বা ঋণদাতা, আর শেয়ার হোল্ডার হলেন কোম্পানির মালিক। আইন অনুযায়ী যে কোনো প্রতিষ্ঠানের বিলোপ ঘটলে প্রথমে তৃতীয় পক্ষে বা বাইরের সব পাওনা পরিশোধ করতে হয়। যেহেতু বন্ড হোল্ডাররা দেখতে পাচ্ছ এখানে দেখো ঋণদাতা, তাই তাদের পাওনা আগে মেটানো হয়। সব দেনা পরিশোধের পর যদি কোনো অর্থ অবশিষ্ট থাকে তবেই মালিক হিসেবে শেয়ার হোল্ডাররা তা পান। এই কারণেই বন্ডে বিনিয়োগ কম ঝুঁকিপূর্ণ এবং শেয়ার বিনিয়োগ বেশি ঝুঁকিপূর্ণ। এখানে দেখতে পাচ্ছ 10 নম্বরে বোনাস শেয়ার কি। এখানে দেখো অর্জিত মুনাফা থেকে নগদে লভ্যাংশ না দিয়ে তার পরিবর্তে শেয়ার হোল্ডারদের বিনামূল্যে যে শেয়ার দেওয়া হয় তাকে বোনাস শেয়ার বলে। এখানে দেখতে পাচ্ছি 6 নম্বরে কোম্পানির জন্য নগদ লভ্যাংশের পরিবর্তে বোনাস শেয়ার ইস্যু করা সুবিধাজনক কেন? কোম্পানির তারল্য বা নগদ অর্থের প্রবাহ ঠিক রাখার জন্য নগদ লভ্যাংশের পরিবর্তে বোনাস শেয়ার ইস্যু করা সুবিধাজনক। এখানে দেখতে পাচ্ছ বাকি ব্যাখ্যা তোমরা পড়ে নিও। 11 নম্বর দেখো রাইট শেয়ার কি। এই 10 থেকে প্রায় 14-15 পর্যন্ত তোমাদের ক খ দেখে অর্থাৎ 4টি অধ্যায় থেকেই বানানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছ 10 নম্বরে বোনাস শেয়ার কি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ বোনাস শেয়ার হচ্ছে অর্জিত মুনাফা থেকে নগদ লভ্যাংশ না দিয়ে তার পরিবর্তে শেয়ার হোল্ডারদের বিনামূল্যে যে শেয়ার দেওয়া হয় তাকে বোনাস শেয়ার বলে। আবার বলছি, তাই মনোযোগ সহকারে দেখবা। দেখতে পাচ্ছ খ নম্বরে কোম্পানির জন্য নগদ লভ্যাংশের পরিবর্তে বোনাস শেয়ার ইস্যু করা সুবিধাজনক কেন? কোম্পানি তারল্য ও নগদ অর্থের প্রবাহ ঠিক রাখার জন্য নগদ লভ্যাংশের পরিবর্তে বোনাস শেয়ার ইস্যু করা সুবিধাজনক। এখানে দেখতে পাচ্ছ। তো প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ 11 নম্বরে রাইট শেয়ার কি। কোন কোম্পানি অতিরিক্ত মূলধন সংগ্রহের জন্য নতুন শেয়ার বিক্রয়ের সময় বিদ্যমান শেয়ার হোল্ডারদের কাছে অগ্রাধিকার ভিত্তিতে যে শেয়ার বিক্রয়ের প্রস্তাব দেয় তাকে রাইট শেয়ার বলে। এখানে দেখতে পাচ্ছ খ নম্বরে রাইট শেয়ার কোম্পানি বিদ্যমান শেয়ার হোল্ডারদের জন্য গুরুত্বপূর্ণ কেন? কারণ এটি বিদ্যমান শেয়ার হোল্ডারদের কোম্পানিতে তাদের মালিকানার আনুপাতিক হার বজায়
রাখতে সাহায্য করে। এখানে দেখতে পাচ্ছ 12 নম্বরে জিরো কুপন বন্ড কি? যে বন্ডে কোনো নির্দিষ্ট হারে কুপন বা সুদ প্রদান করা হয় না, কিন্তু বন্ডটি অবহিত মূল্যের চেয়ে কম দামে বাট্টায় বিক্রি করা হয় এবং মেয়াদ শেষে অবহিত মূল্য ফেরত দেওয়া হয়, তাকে জিরো কুপন বন্ড বলে। এখানে দেখতে পাচ্ছ 6 নম্বরে একজন আয় প্রত্যাশী বিনিয়োগকারীর জন্য সাধারণ শেয়ার চেয়ে অগ্রাধিকার শেয়ার উত্তম কেন? কারণ এই কারণটা এটা না দিলে হবে, না দিলেও হবে। দেখো, অগ্রাধিকার শেয়ারে একটি নির্দিষ্ট হারে লভ্যাংশ পাওয়ার নিশ্চয়তা থাকে, যা সাধারণ শেয়ারে থাকে না। এখানে দেখতে পাচ্ছ অর্থের সময় মূল্য, চতুর্থ অধ্যায়। কার্যকরী সুদের হার EAR কি? এখানে দেখো, বছর একাধিকবার চক্রবৃদ্ধির কারণে নাময়িক সুদের হারের চেয়ে প্রকৃত সুদের হার যে পরিমাণ বেশি হয় তাকে কার্যকরী সুদের হার EAR বলে। দেখো, খ নম্বরে ঋণ গ্রহণকালে নাময়িক সুদের হারের চেয়ে কার্যকরী সুদের হার বিবেচনা করা বেশি গুরুত্বপূর্ণ কেন? কারণ এই কারণটা না দিলে হবে। কার্যকরী সুদের হারই ঋণের প্রকৃত ব্যয় নির্দেশ করে, যা ঋণ গ্রহীতাকে প্রকৃতপক্ষে পরিশোধ করতে হয়। এখানে দেখো, সুদ ব্যয় অপরচুনিটি কস্ট কি? এখানে দেখো, কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য কোনো প্রকল্পের আয়ের সুযোগ বা ত্যাগ করতে হয়, তাকেই সুযোগ ব্যয় বলে। এখানে দেখো, বিনিয়োগ সিদ্ধান্তের ক্ষেত্রে সুযোগ ব্যয় বিবেচনা করা হয় কেন? এখানে দেখো, একাধিক বিকল্পের মধ্যে সেরা বিকল্পটি বেছে নিতে এবং বিনিয়োগটি লাভজনক কিনা তা যাচাই করার জন্য সুযোগ ব্যয় বিবেচনা করা হয়। এখানে বাকি সব ব্যাখ্যা আছে, তোমরা পড়ে নিও। তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ 15 নম্বরে অ্যানুইটি বা কিস্তি কি? একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সমপরিমাণ অর্থের ব্যবহার ধারাবাহিক প্রবাহ বা কিস্তি প্রদান বা গ্রহণ করাকে অ্যানুইটি বলে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা পড়ে নিও, তোমাদের কাজে লাগবে। এখানে দেখো, খ নম্বরে সাধারণ অ্যানুইটি বা অগ্রিম অ্যানুইটি বর্তমান মূল্য পার্থক্য সৃষ্টি হয় কেন? এখানে দেখো, কিস্তির টাকা কখন প্রদান বা গ্রহণ করা হচ্ছে সেই সময়ের ভিন্নতার কারণে এই পার্থক্য সৃষ্টি হয়। বাকি ব্যাখ্যা তোমরা পড়ে নিও। দেখো, 16 নম্বরে বিধি 72 রুলি 72 কি? এখানে দেখো, বিধি 72 হলো একটি সহজ পদ্ধতি যার মাধ্যমে কোনো নির্দিষ্ট সুদের হার বিনিয়োগকৃত অর্থ কত বছর বা কত হার সুদে দ্বিগুণ হবে তা আনুমানিকভাবে নির্ণয় করা যায়। এখানে দেখতে পাচ্ছ, খ নম্বরে চক্রবৃদ্ধি সুদকে কেন সুদের ওপর সুদ বলা হয়, উদাহরণ সহ বুঝিয়ে দাও। এরকম কিন্তু প্রশ্ন আসে। দেখো, কারণটা হচ্ছে চক্রবৃদ্ধি পদ্ধতিতে প্রতি হিসাবকাল শেষে অর্জিত সুদ আসলের সাথে যুক্ত হয়ে নতুন আসল তৈরি করে এবং পরবর্তী সময়ে সেই নতুন আসলের ওপর সুদ ধার্য করা হয়। এখানে দেখতে পাচ্ছ বিশ্লেষণধর্মী সৃজনশীল প্রশ্ন উত্তর। এখানে দেখো, অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন, এখান থেকে অর্থাৎ 4টি অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন করা হয়েছে ক খ। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে দেখো, আর্থিক ব্যবস্থাপনায় প্রধান উদ্দেশ্য কি? আর্থিক ব্যবস্থাপনায় প্রধান বা সর্বজনীন উদ্দেশ্য হলো সম্পদ সর্বোচ্চকরণ, ওয়ালেট ম্যাক্সিমাইজেশন, যা শেয়ার মূল্য বৃদ্ধির মাধ্যমে প্রতিফলিত হয়। এখানে দেখো, মুনাফা সর্বোচ্চকরণকে
আর্থিক ব্যবস্থাপনার উপযুক্ত লক্ষ্য বলা যায় না কেন? এখানে দেখো মুনাফা সর্বোচ্চকরণকে উপযুক্ত লক্ষ্য বলা যায় না কারণ এটি অর্থের সময়মূল্য ও ঝুঁকিকে উপেক্ষা করে। এখানে দেখো বাকি সব তুমি পড়ে নিও। দেখো অর্থায়নের উৎস, এখান থেকে দুটি প্রশ্ন তৈরি করা হয়েছে। দেখো সংরক্ষিত আয় বা জমাকৃত মুনাফা কি? কোম্পানির অর্জিত মুনাফার যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে লভ্যাংশ হিসেবে বণ্টন না করে ভবিষ্যতে বিনিয়োগের জন্য রেখে দেওয়া হয় তাকে সংরক্ষিত আয় বা জমাকৃত মুনাফা বলে। এখানে দেখো খ নম্বরে একটি কোম্পানির মালিকানা না হারিয়ে মূলধন বাড়াতে চাইলে কোন উৎসগুলো বেশি উপযুক্ত ব্যাখ্যা করো। একটি কোম্পানির মালিকানা না হারিয়ে মূলধন বাড়াতে চাইলে ঋণ মূলধন যেমন ব্যাংক ঋণ, বন্ড, ডিবেঞ্চার এবং দেখো অভ্যন্তরীণ উৎস যেমন সংরক্ষিত আয় বেশি উপযুক্ত। এখানে ব্যাখ্যা আছে, তোমরা পড়ে নিও। তো দেখো শেয়ার বন্ড ও ডিবেঞ্চার। এখানে দেখো জিরো কুপন বন্ড কি? যে বন্ড কোন নির্দিষ্ট হারে কুপন বা সুদ প্রদান করা হয় না কিন্তু বন্ডটি অবহিত মূল্যের চেয়ে কম দামে বাট্টায় বিক্রি করা হয় এবং মেয়াদ শেষে অবহিত মূল্য ফেরত দেওয়া হয় তাকে জিরো কুপন বন্ড বলে। এখানে দেখো খ নম্বরে কি আছে, একজন ঝুঁকি বিমুখ বিনিয়োগকারীর জন্য সাধারণ শেয়ার চেয়ে বন্ড উত্তম কেন? একটি ঝুঁকি বিমুখ বিনিয়োগকারীর জন্য বন্ড উত্তম কারণ এতে আয়ের নিশ্চয়তা এবং বিনিয়োগের নিরাপত্তা সাধারণ শেয়ারের চেয়ে অনেক বেশি। বাকি ব্যাখ্যা তোমরা পড়ে নিও। অর্থের সময় মূল্য দেখো কার্যকারী সুদের হার এফেক্টিভ অ্যানুয়াল রাইট EAR কি? এখানে দেখো চক্রবৃদ্ধি কারণে এক বছরের নামিক সুদের হার নোমিনাল ইন্টারেস্ট রাইট চেয়ে প্রকৃত সুদের হার যে পরিমাণ বেশি হয় তাকে কার্যকারী সুদের হার EAR বলে। এখানে দেখো বিনিয়োগ সিদ্ধান্তের ক্ষেত্রে বাট্টায়করণ প্রক্রিয়াটি অপরিহার্য কেন? এখানে দেখো বিনিয়োগ সিদ্ধান্তের ক্ষেত্রে বাট্টাকরণ প্রক্রিয়া অপরিহার্য কারণ এর মাধ্যমে ভবিষ্যতের সম্ভাব্য আয়কে অর্থায়ন বর্তমান মূল্য রূপান্তর করে আজকের বিনিয়োগের সাথে তুলনা করা যায়। এখানে ব্যাখ্যা আছে, তোমরা পড়ে নিও। আশা করি এই প্রশ্ন এবং উত্তরগুলো আপনারা পরীক্ষায় প্রস্তুতিতে আরো কার্যকর ভূমিকা রাখবে। এখানে দেখো ফুল ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন টিকমার্ক দিয়ে রাখো, পরবর্তীতে ভিডিও ছাড়লে তোমাদের কাছে চলে আসে। তো সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।